শুরু করছি অ্যাঞ্জেলিনা গল্পের ১৪তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। পুরোটা রাত ছটফট করেছে ন্যান্সি, ঘুমাতে দেয়নি আফরিদকে। একটু পরপর উঠেছে, বসেছে, ভয় পেয়েছে মেয়েটা। আফরিদ আর ঘুমায়নি, পরের রাতটুকু জেগে কাটিয়েছে। পরের দিন বিকেলবেলা ন্যান্সি ঘুম থেকে উঠে ঈশানকে নিয়ে কটেজের কোনায় কোনায় তল্লাশি চালিয়েছে রীতিমতো, কিন্তু লাভ হয়নি, কিছু পেল না সে। শেষমেশ আফ্রিদের ধমক খেয়ে সব খোঁজাখুঁজি ছেড়েছে। তার আগেই এক জোর তর্ক করেছে, আপনি মিথ্যা বলছেন সবসময় আমাকে। কথার পিঠে আফ্রিদ রেগে বলেছে, বান্দির বাচ্চা, কি মিথ্যা বলছি? কোথায় শাওয়ার কাটা মাথা দেখা? কিন্তু দেখাতে পারে না ন্যান্সি। বিকেলের দিকে আফ্রিদ নিজেকে তৈরি করতে ব্যস্ত। আচমকা রুমে প্রবেশ করলো ন্যান্সি। চোখ দুটো তার দিকে স্থির হয়ে গেল। ইটালিয়ান কাটব্যাক টাক্সেডো, সিল্কের হালকা শাইন রয়েছে, কোঁকড়ানো ঢেউ খেলে যা চুল যেন তার লম্বা দেহকে আরো সুঠাম করে তোলে। কালো শার্টিন শার্ট, সামান্য আনবাটন করা কলার, পালিশ করা ব্ল্যাক অফকোট শু, একবারে চকচকে। হাতের কবজিতে সিলভার কালারের ঘড়িটা চকচক করছে। বুক পকেটে সাদা সিল্ক পকেট স্কোয়ার, গায়ে সিভিল ক্রিস্টান নাম্বার 1 পারফিউমটা স্প্রে করেছে আফ্রিদ। লম্বা নিঃশ্বাস টেনে নিল ন্যান্সি। এই নষ্ট পুরুষ এত সুদর্শন কেন? প্রচন্ড মায়া মায়া লাগে তাকে। মাতারি রে, এমনি তাকাস না, পাওয়ার কাট হবে। থতমত খেয়ে গেল ন্যান্সি। নির্লজ্জ পুরুষের মুখে একটুও লাগাম নেই। কেন যে এই পুরুষ তার স্বামী হলো? সম্পূর্ণ রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে হাতে ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়ালো আফরিদ। ঠোঁটের কোণে এক সুন্দর হাসিমাখা এখনো খেলা করছে, হাসিখানা এখনো খেলা করছে। ন্যান্সি হাঁসফাঁস করছে। এভাবে তাকাচ্ছে কেন সে? আফরিদ বাঁকা হেসে বলল, কাবার্ডে যে টেস্টটা আছে ওটা নিয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। কপাল কুঞ্চন করে নিল ন্যান্সি। সন্ধিহান কণ্ঠে শুধোয়, আমরা কোথায় যাব? আফরিদ ঠোঁট গোল করে চুমু ছেড়ে দেয় ন্যান্সির দিকে। ফাজলামি করে আওড়ালো, তোকে বিক্রি করতে। আতকে ওঠে ন্যান্সি, বুকের ভেতর মোচড় দিল। ভয়ে কণ্ঠনালী কাঁপে। আমাকে কিনবে কে? এবারও হাসলো আফরিদ। হাসকি টুনে বলে, আফরিদ এহসান কিনবে। ক্ষোভ হলো ন্যান্সির, মুখশ্রী জুড়ে রাগের আভাস। তিরিক্ষি মেজাজে বলে ওঠে, নিজের কাছে বিক্রি করে নিজেই কিনছেন, এটা কেমন লজিক? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আফরিদ। কৈফিয়ত দিতে প্রচন্ড বিরক্ত লাগে। তারপরেও বেয়াদব শালির বেয়াদব বউটাকে হাজারটা কথায় কৈফিয়ত দেয়। তোর মাথার ব্রেন আর পৌরসভার ড্রেন সমান। তার তেতে উঠল ন্যান্সি। তার ব্রেনকে শেষমেশ ড্রেন বানিয়ে দিল। তার 14 গোষ্ঠীর ব্রেন ড্রেনের মতো। খারাপ লোক একটা। এক পেশে হেসে ফেলল আফরিদ। ঘাড় মাসাজ করে বলল, দেখ দ্রুত রেডি হয়ে আয়, নয়তো বিছানায় যেতে হবে। আর আমি এই মুহূর্তে চাচ্ছি না আমার শার্টে তোর লিপস্টিকের দাগ লাগুক। আফরিদের শীতল হুমকি স্তব্ধ ন্যান্সি। ঠোঁট গোল করে গিয়ে কাভার থেকে তার দেয়া ড্রেসটা বের করে ওয়াশরুমে গেল। হাতের ফোনটা নিয়ে নিচে ড্রয়িং রুমে গেল আফরিদ। ঈশান প্রথম থেকেই তার অপেক্ষায় ছিল। কিঞ্চিৎ ভরকালো কণ্ঠে শুধোয়, বস, ম্যামকে নিয়ে যাওয়ার কি খুব প্রয়োজন? আপনি জানেন না ওখানে মার্কো ডেভিল, কিম জং সবাই আসছে। তাহলে কেন ম্যামকে নিয়ে যাচ্ছেন? আফরিদ নিরুত্তর। কিয়ৎক্ষণ পর গলসটা চোখ থেকে নামিয়ে নিল। ধূর্ত শিকারী ন্যান্সি দৃষ্টি ফিরিয়ে ভয়ানক কণ্ঠে আওড়ালো, কেউ একজন জানিয়েছে আফরিদ এহসান, দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ এহসান কিছু একটা করছে, অথচ কেউ জানে না কথা। কিন্তু কিন্তু এখন এটা জেনে গেছে আন্ডারওয়ার্ল্ডের প্রত্যেকটা মাফিয়া গ্যাং। ঈশান একই কণ্ঠে শুধোয়, হাউ ইজ দিস পসিবল বস? তবে কি কথা লিক হয়েছে? চিরচেনা সেই বাঁকা হাসি, পৈশাচিক কায়দায়। আফরিদ প্যান্টের পকেটে হাত গুজে টান টান করে দাঁড়ালো। আজকে রাতে ন্যান্সি ইভেন্টে যাচ্ছে না, ওকে অন্য কোথাও পাঠাবো। ডান ভ্রু রাকালো ঈশান, কোথায় বস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঈশান আর কি বলবে, বলতে ওষ্ঠ নাড়াবে তার আগেই হিলের টক টক শব্দে সিঁড়ি পেয়ে নিচে আসতে লাগলো ন্যান্সি। আফরিদ আর ঈশান দুজনেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আফরিদ শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। পরনে 2 পিস, ওপরে রয়েছে সাদা শিফন কাপড়ের ভিনেক বাটন টপ
হাতার প্রান্তে কালো বর্ডার, কোমরে কালো রিবন বোল্ট বাঁধা, একটি সুন্দর বোনট যা পুরো ন্যান্সিকে ফুটিয়ে তুলছে। নিচে রয়েছে কালো ফ্লোয়িং লং মেক্সি স্কার্ট, যা হালকা বাতাসে দুলে ওঠে যেন অনায়াসে এলিগেন্সের ছাপ ফেলে দিচ্ছে। পিস ওয়েস্টার্ন লং স্কার্ট সেট, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। বান্দির বাচ্চা এত আদুরে কেন? পায়ে সাদা হাই হিল, হাতে ট্রান্সপারের হ্যান্ডব্যাগ। আফ্রিদের একান্তই ব্যক্তিগত নারী, লাস্যময়ী কথাটা লাবণ্যময়ী। আফ্রিদের শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ওই যে গোল গোল চোখ দুটো, আইলাইনার নিখুঁত সৌন্দর্যে আরো বেশি ফুটে উঠেছে। ঠোঁট লালচে লিপস্টিক, আর তার পছন্দের গাল দুটো বারবারের মতো লালচে আভায় রঙিন হয়ে আছে। আফ্রিদ জানে না কিভাবে কি প্রকাশ করতে হয়। সে ছোঁয়াতে বিশ্বাসী, একটুখানি ছুঁয়ে ভেতরের সব অনুভূতি বুঝিয়ে দেবে। এভাবে তাকাচ্ছেন কেন নষ্ট পুরুষ? ঠিক করে হেসে ফেলল ঈশান। মোটা ভ্রুয়ের মধ্যে খানে ভাঁজ পড়ে আফ্রিদের। বিরক্তিতে চবর্গীয় শব্দ করে ন্যান্সি ঈশানের উদ্দেশ্যে বলল, ভাইয়া নিজের বসকে বলে দিন এভাবে অশ্লীল নজর না দিতে। ঈশান সহসা কথা ট্রান্সফার করে, বস শুনেছেন? অশ্লীল দৃষ্টিতে তাকানো বারণ। দাঁতে দাঁত পিষে তাকালো আফ্রিদ। দমে গেল ঈশান। ন্যান্সি ভাবলেশীনভাবে বলল, চলুন তাড়াতাড়ি আমাকে বিক্রি করে দিন। অন্যের বাড়িতে গিয়ে দেখতে হবে বাড়িটা থাকার যোগ্য কিনা। লম্বা সিল্কি চুলগুলো আঙুল পেঁচিয়ে নিল আফ্রিদ। চুপ শাওয়ার নাতি, বেশি কথা বলিস। ঈশান পারে না লুটোপুটি খেয়ে হাসতে। এটা নাকি যাচ্ছে ঘুরতে। আফ্রিদ ঈশানের উদ্দেশ্যে বলল, আমার না কড়া করে একটু ইন্টু করতে ইচ্ছে করছে। তুই মুখ ঘোরা যাওয়ার কথাকার। ঈশান তড়িৎ গতিতে কটেজ থেকে বেরোতে লাগলো। ন্যান্সি কিছু বলবে তার আগেই বলে, বান্দিরে কারেন্টের পাওয়ার কম, এক্ষুনি পাওয়ার সাপ্লাই দে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আফ্রিদ ন্যান্সিকে। ন্যান্সি রাগান্বিত স্বরে বলল, সবসময় জড়িয়ে ধরার ধান্দা করেন কেন? আফ্রিদ গাল ভর্তি হাসি টেনে বলল, ইস, আমার নিতাম্বানি বলে কি, কাল সারা রাত এই বান্দার বুকে ছিলি তুই? ন্যান্সি কপাল কুঞ্চন করে বলল, ভয় পেয়েছিলাম তাই। আফ্রিদ ঝটপট ন্যান্সির ওষ্ঠচড়া আঁকড়ে ধরতে চাইল। হতভম্ব ন্যান্সি মিনিটের মধ্যে সরে এলো, ধাক্কা দিল আফ্রিদকে। ন্যান্সি সজোরে আফ্রিদের মেন পয়েন্টে ঘুষি বসিয়ে দিল। ঠোঁটের ফাঁক হতে আউশ শব্দ, কোকিয়ে উঠল আফ্রিদ। শালি শেষমেশ মেন পয়েন্টে শিট শিট। ন্যান্সি ঠোঁট টিপে হেসে উঠল। কুম্ফু মাস্টার আমি, সাবধান। আফ্রিদ দাঁত কিরমিরিয়ে বলল, আমার বালের মাস্টার তুমি, আমার কারিশমা রাত্রে দেখাবো আপনাকে। মুখ পাকালো ন্যান্সি, তার কথায় মোটেও পাত্তা দিল না। আফ্রিদ রোলস রয়েলস লা রোজ নেয়ার ড্রপলেট গাড়িটায় উঠে আছে। সিকিউরিটি গার্ড দরজা খুলে নিতেই দুজনে উঠে বসলো। ন্যান্সি খুঁজে পায় না এই পুরুষের কাজটা কি করে। মুখে শুধু বলে বিজনেস করে। কিসের বিজনেস? একটা কথা সত্য বলবেন? আফ্রিদ ফোনের দৃষ্টি রেখে বলল, কি? ন্যান্সি আমতা করে বলল, আপনার কি চোরাচালানের আপনি কি চোরাচালান করেন নাকি? সুচালো দৃষ্টিতে তাকালো আফ্রিদ। এই বউ বলে কি তাকে? এটা কেন বললি? ন্যান্সি সধিয়ান কণ্ঠে শুধোয়, এই যে এত দামি গাড়ি, কারি কারি টাকা, এগুলো কোথা থেকে পান? নিশ্চয়ই চুরি ডাকাতি করেন, তাই না? আফ্রিদ বাঁকা হাসলো। হ্যাঁ, তোর প্রতিবেশী বাপরে ডাকাতি করে মায়াগো গাছে বিক্রি করে এগুলো আনছি। ধুম করে একটা কিল বসিয়ে দিল আফ্রিদের পিঠে। তর্জনী দেখিয়ে শাসানোর সহিত বলে, এই আপনি কোনো মাফিয়া টাফিয়া নন তো? আফ্রিদ ভাবলেশীনভাবে আওড়ালো, আমি টেররিস্ট। থাইল্যান্ড অন্তর্গত শহরে পাতায়ার অদ্ভুত এক অচেনা প্রান্তে আছে এক রহস্যময় ভিলা, যেটা মানচিত্রে নেই, অথচ সব বড় বড় সিক্রেট মাফিয়াদের গোপন ডিভিডেন্ডের প্রাণকেন্দ্র। কথিত আছে হাউস অব শ্যাডোজ নামের এই ভিলাটি পাহাড়ের গায়ে তৈরি। সমুদ্রের গর্জন তার নিচে বাজতে থাকে তালের ঢাকের মতো। এখানে মাফিয়াদের উপস্থিতি বছরে একবার হয়ে থাকে। কালো স্যুট মোড়া মানুষগুলো লাল ওয়াইনের গ্লাস হাতে ঘুরে বেড়ায়। কারো হাসি যেন ধারালো ব্লেড, কারো নীরবতা যেন বন্দুকের ট্রিগার। গোপন লেনদেন হয় সোনালি সিগারেটের ধোঁয়ায় ঢেকে থাকা কনফারেন্স হলে। বাইরে পাহারায় থাকে এমন সব লোক যাদের চোখে পড়লে মনে হয় তারা শুধু দেহ নয়, আত্মাকেও গুলি করে ফেলতে পারে। আজ রাতটা যেন পুরো থাইল্যান্ডের আকাশ
ঝুঁকে পড়েছে। হাউস অফ শ্যাডোজ ভিলার ওপর, চারপাশে পাহাড়, আজ সমুদ্রের গর্জন। ভেতরে ঢুকলেই ঝলমলে ঝাড়বাতির আলোয় চারিদিকে গ্লাসের টুংটাং শব্দ মিশে আছে হালকা জ্যাজ মিউজিক। আবার কখনো বেজে উঠছে ধুকপুক করা ইলেকট্রিক বিট, যেন প্রতিটি রক্তচালনকে আরো তীব্র করে তুলছে। সুইমিং পুলের চারপাশে সারি সারি বরফ ঠান্ডা ককটেল, রঙিন মকটেল সাজানো ট্রেতে। ক্রিস্টাল গাছে ঝিলিক দিচ্ছে রাতের নেশা। ডান্স ফ্লোরে যেন আগুনে পরিণত হয়েছে। লাল ও কালো আলোয় নেচে যাচ্ছে মেয়েরা। তাদের নাচে আছে এক অদ্ভুত জাদু, যে জাদু পুরুষদের চোখে বেঁধে রাখে আর রাতকে করে তোলে অনন্ত। ভিলার প্রতিটি কোণায় গুঞ্জন, মাফিয়াদের ফিসফিসানি, গোপন লেনদেন, হাসির আড়ালে ধারালো হুমকি। মার্কো, ডেভিল, কিম জং একত্রে বসেছে আজকে। কিম জং তাদের উদ্দেশ্যে আওড়ালো, এভরিওয়ান হ্যাজ অ্যারাইভ, বাট হোয়ার ইজ আফ্রেড এহসান? মার্কো ককটেল গ্লাসে চুমুক দিয়ে বলল, আই থিঙ্ক হি ইজ হাইডিং আন্ডার হিজ ওয়াইফ ভেইল। হেসে ফেলল ডেভিল। দ্য ওয়াজ রিয়েলি ফানি মার্কো। গোল্ডেন প্ল্যাটারে সাজানো খাবারগুলো বিলাসিতা, দামি ক্যাভিয়ার থেকে শুরু করে বিরল সামুদ্রিক ডিপ, প্রতিটি কণায় যেন ক্ষমতার স্বাদ। লন জুড়ে লম্বা লিম্বুজিন পার্ক করা, বাইরে পাহারা দিচ্ছে হায়েনার মতো গার্ডগুলো। তখনই রোলস রয়েস দ্য রোজ নেয়ার ড্রপটেল গাড়িটা থেকে এসে থামলো। অনেকগুলো গার্ড বেরিয়ে এসে বাইরে, সাথে সাথে ঈশানও বরাবরের মতো এবারেও সবাইকে টেক্কা দিয়ে নিজের ভিন্ন ভাজে প্রেজেন্ট করছে। ব্লাডি বিস্ট মাফিয়া কিং আফ্রিদের আগমনের খবরটা ইতিমধ্যে ভেতরে চলে গেছে। ইভেন্ট করা কিম লিওন এগিয়ে এসে হ্যান্ডশেক করে তার সাথে, মৃদুস্বরে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, আই ওয়াজ এভরিয়ার ইউ উড কাম। বাঁকা হাসলো আফ্রিদ, তার হাসিটাও যে কারো অন্তর কাঁপিয়ে দিতে পারে। তার ছেলের হাসি টেনে বলে, অরি রিডিকুলাস, কোয়াইট ফানি। কিম লিও ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঈশান আফ্রিদের কানে ফিসফিসিয়ে বলল, বস, ম্যাডাম জায়গা মতো পৌঁছে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। সে কখনোই চায় না ন্যান্সিকে কেউ দেখুক, চিনুক। তারপরেও তা জেনে গেছে মনস্টারগুলো সে বিয়ে করেছে। ভেতরে প্রবেশ করতে একে একে সবার সাথে দেখা হলো আফ্রিদের। অবশেষে মুখোমুখি হলো আফ্রিদ হোসান ও মার্কো। মার্কো ওষ্ঠবাঁকি হেসে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিল। আফ্রিদ হাতে হাত মেলায়, পরক্ষণে ঈশানের উদ্দেশ্যে বলল, আবে মাঙ্গের নাতি, হাতে নোংরা লেগে গেছে, এক্ষুনি ধুতে হবে, লাল পানি নিয়ে আয়। ঈশান টিটকারি মার্কা হাসিটা টেনে ওয়াইনের বোতলটা এনে হাতে ঢালে আফ্রিদের। ঘোর অপমানিত হলো মার্কো। কিছু বলতে নিলে হাতের ইশারায় থামিয়ে দিল কিম লিওন। আফ্রিদ ঈশানের সাথে বড় বড় ডিল করছে তাদের। সেগুলো একবার ক্যান্সেল করে দিলে কোটি কোটি টাকার প্রজেক্টের লস হবে। আর এই মার্কো শত্রুতার জন্য নিজেদের লস করবে নাকি? ডেভিল ওয়াইন গ্লাসের চুমুক দিয়ে বলল, দেন এভরিওয়ান টুগেদার এগেইন। আফ্রিদ সিগারেট ধরালো, লম্বা টান দিয়ে বলল, টাইম ওয়েস্ট। কিম জং মাঝখান থেকে আফ্রিদকে খোঁচা মেরে বলে, ডিড দ্য গ্রেট মাফিয়া কিং ফাইনালি গেট ম্যারিড? আফ্রিদ ছুসালো দৃষ্টিতে তাকালো। মার্কো একটা পৈশাচিক আনন্দে পেল তাকে দেখে। আফ্রিদ বিরক্তকর কণ্ঠে বলল, অন্যের পাশা না দেখে নিজের পাশায় নজর দিলে উন্নতি করতে পারবি মার্কো। তীব্র ক্রোধে মস্তিষ্ক ফেরে যাচ্ছে মার্কোর। দিস ইজ টু মাচ এহসান। আফ্রিদের মুখে শেষমেশ এসব ভাষা। আফ্রিদ বাঁকা হেসে আওড়ালো, তাহলে তোর ভাষাতেই বলছি, ইওর নেচার ইজ টু গেট ফাকড বাই এভরিওয়ান। রাগান্বিত স্বরে বলে ওঠে মার্কো, ফাকিং রাবিশ। আফ্রিদ প্রচন্ড বিরক্ত। একে একে বিজনেস ডিল নিয়ে আলোচনা হচ্ছে। আফ্রিদ হাতে ট্যাব রয়েছে। নিচের দিকে তাকিয়ে আছে আফ্রিদ। ন্যান্সির হাস্যোজ্জ্বল মুখখানি দেখছে। আশেপাশে অনেক গার্ড। ন্যান্সিও হাসছে, আশেপাশে ঘুরছে। পাশে অনেকগুলো গার্ড তাকে পাহারা দিচ্ছে। পাহাড়ি এই জায়গাটা ভীষণ মনে ধরেছে ন্যান্সির, কিন্তু আফ্রিদকে খুঁজে পাচ্ছে না। লোকটা বলেছে মাত্র 2 ঘন্টা, এরপর আসবে সে। একজন গার্ড আইসক্রিম বক্স হাতে এগিয়ে দিল। ম্যাম, টেক ইট। ন্যান্সি একগাল হেসে আইসক্রিমটা নিয়ে নিল। থ্যাংক ইউ।
এতক্ষণ ধরে ডিসকাশন করেও লাভ হলো না। আফরিদ মাঝখান থেকে বলে ওঠে, ডিল ক্যান্সেল, প্ল্যানটা পুরোই ফালতু। মার্কো তীব্র রাগ নিয়ে বলল, মাস্টার প্ল্যান এটা, আর তুমি বলছো ফালতু? আফরিদ বিরক্তিকর কণ্ঠে বলল, কিম জং, আমি যার তার সাথে ডিল করি না। প্ল্যানটা যেহেতু মার্কো দিয়েছে তাই আফরিদ রিজেক্ট করেছে, সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। হোয়াট দ্য প্রবলেম? ঈশানকে ইশারা করতে ঈশান বলল, রাশিয়ায় অলরেডি 1000টা ট্রলার রয়েছে, তাহলে শুধু শুধু এগুলো কেন রাশিয়ায় নিতে হবে? আফরিদ চবর্গীয় শব্দে বলল, এই ট্রলার পাঠাবে কে? মার্কো থতমত মুখে বলল, আমার লেফট হ্যান্ড কার্লোস। আফরিদ আচানক ঠোঁট বাঁকিয়ে হাসলো। ঈশান, তুই আমার রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড? ঈশান বিড়বিড় করে আওড়ালো, রাইট হ্যান্ড বস। আফরিদ খিকখিক করে হেসে বলল, ভালো হয়েছে লেফট হ্যান্ড হোসনি, না হলে পাছা ধোয়ার কাজে আসতি। ও শব্দে ঈশান আর আফরিদ হেসে উঠল। মার্কোকে নিয়ে প্রায় সবাই বেশ মজা উড়ালো। প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে ঠাই ঠাই করে গুলি চালায় আফরিদ। প্রথমটা গুলিটা গিয়ে লাগলো মার্কোর ঠিক বাঁ হাতে, ছিটকে গিয়ে দূরে পড়লো মার্কো। সঙ্গে তার আরো দুটো গার্ড গুলিবিদ্ধ হয়েছে। মূলত সে নিজে থেকে শুরু করেছে আফরিদকে খোঁচানো। প্রথম বিয়ের খবরটা এখানে ব্লাস্ট করেছে, এখানে আবার তার পরাণকে নিয়ে উল্টোপাল্টা কথা। সে কখনোই সহ্য করবে না। কিম লিওনের হাত থেকে সবকিছু কেমন কন্ট্রোললেস হয়ে পড়েছে, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। আফরিদ তিরিক্ষি মেজাজে বলে ওঠে, মাদারচোদ, তোর মায়ের ইতিহাস আমি জানি না? তোর জন্মই তো অনেকগুলো লোকের মারা খেয়ে। শালার মাদার ফাঁকার প্রস্টিটিউশনের ছেলে একটা। ক্রোধে জ্বলে উঠল মার্কো। হাউ ডেয়ার ইউ ইয়েহসান, আই উইল কিল ইউ। আফরিদকে টেনে ধরেছে কিম জং। স্টপ ইট কিং, প্লিজ স্টপ। আফরিদ অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো কিম জং এর দিকে। বালের ঘরের আবাল, কিসের ইভেন্ট এটা? আমার ওয়াই প্রস্টিটিউট? ওর জীব আমি কুচি কুচি করে কুত্তাকে খাওয়াবো। ও যেমন প্রস্টিটিউট নিয়ে রোজ বিছানায় যায়, মনে করে সবাই সেটা করে। ওর মতো সবাই প্রস্টিটিউট নিয়ে ঘুমায় না। রক্ত বের হচ্ছে মার্কোর হাত থেকে। তার লেফট হ্যান্ড কার্লোস রিভলভার বের করতেই ডেভিল থামিয়ে দিল তাকে। আফরিদ হোসেন শেষ, মানে তাদের সবকিছু শেষ। আফরিদ সজোরে লাথি বসালো সোফায়, দাঁতে দাঁত পিষে বলে, ফাক দিস ইয়রলেস ইভেন্ট। আফরিদ নীলাম্বনি জড়ায় আগুন জ্বলছে। ঈশান চট করে গাড়ি রেডি করে, বস বস কাম ডাউন। কিমলিয়ন স্যার, প্লিজ ডু সামথিং। কিমলিয়ন কিছু করতে যাবে তার পূর্বে সবকিছু উল্টোপাল্টা করে মেন গেটের দিকে এগুলো আফরিদ। যেতে যেতে একবার থেমে ডিরেক্ট শুট করলো মার্কোর পেছনের হুইস্কির বোতল। গুলিটা সাই করে ঠিক কানের পাশ দিয়ে ছুটে গেল। আফরিদ হুঙ্কার ছাড়ে, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শুধরে যা, নয়তো তোর শরীরের প্রতিটা পাট কোটে পিস পিস করে। আমি আফরিদ হোসেন, আমি চরম লেভেলের খারাপ মানুষ, ধরলে তো বাপকেও ছাড়ি না। আফরিদ গর্জনে কেঁপে উঠল যেন পুরো হাউস অফ স্যাটোস। গার্ড গাড়ির দরজা টেনে দিতে উঠে বসলো আফরিদ হোসেন। থাইল্যান্ডের রাস্তায় রাতের অশুভ এক প্রলেপে মোড়া। হাউস অব শ্যাটোজের পার হতে কালো অন্ধকার চিরে সাই সাই করে রোলস রয়েলস ছুটে যায় মসৃণ ভয়ঙ্কর গর্জন তুলে। গাড়ি চকচক কালো, বডিতে আলো প্রতিফলিত যেন শয়তানের চোখের মতো লালচে ঝিলিক ছড়াচ্ছে। স্টিয়ারিং এ বসে থাকা ড্রাইভার দ্রুত গাড়ি ছুটিয়ে চলছে। পিছনে বসে থাকা ব্লাডি পিস্ট মাফিয়া কিং আফরিদি হোসেন, তার শিরার ভেতর রক্ত ফুটছে, মস্তিষ্ক ফেটে যাচ্ছে প্রচন্ড রাগে। আমার বউকে, আমার পরাণকে অপবিত্র বলা দুঃসাহস? ওর মতো প্রস্টিটিউট নিয়ে আমি ঘুমানো পাবলিক আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে? তার চোখ জ্বলছে পৈশাচিক আগুন। দাঁত চেপে শ্বাস নিতে নিতে মনে হলো, এখনো যদি মার্কোকে পায় তবে কেটে টুকরো টুকরো করে না করা পর্যন্ত শান্তি পাবে না। গাড়ির ভেতর হঠাৎ নিস্তব্ধতা, শুধু রোলস রয়েলসের ইঞ্জিনের হিংস্র গর্জন। পিছনের সিটে বসে থাকা ঈশান তটস্থ দৃষ্টিতে লুকিং গ্লাসে তাকালো। তার চোখে ভয়, যেন সামনে কোনো ঝড় আসছে যেটার থাবা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। বাতাস ছুটে আসছে জানালার কাছে ধাক্কা মেরে। রাস্তার বাতিগুলো পিছিয়ে যাচ্ছে সাপের মতো, আর রোলস রয়েলস এগিয়ে চলেছে মৃত্যুর ঘূর্ণির দিকে অদম্য, অপ্রতিরোধ্য।
ট্যাব অন করতে ক্লান্ত মুখখানি দেখে বুকটা মোচড় দিল আফ্রিদের। বলছিল মাত্র 2 ঘন্টা, এখন তো 3.5 ঘন্টা হতে চললো, অথচ ফিরতে পারেনি। ন্যান্সি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, তার সাথে শুধু গার্ড। বিরক্ত হচ্ছে ন্যান্সি, পা জোড়া ব্যথা করছে তার, মন চাচ্ছে সবকিছু ভেঙে ফেলতে। পরাণ, চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ন্যান্সি। পিছন ফিরে তাকালো, অন্তর্ভেদ করে দেয়ার ন্যায় নীলাভ শিথিল দৃষ্টি তার। বক্ষপিঞ্জরে বন্দি মাংসপিণ্ডটা বেরিয়ে আসতে চায়। আপনি নিজেকে কি ভাবেন? আমাকে এখানে রেখে কোথায় গিয়েছিলেন? আপনার জন্য পা ব্যথা করছে আমার। এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে নিজেকে। কি বিশাল কিছু ভাবেন নাকি? আফরিদ নীরব দর্শক হয়ে অভিযোগগুলো শুনছে। ন্যান্সি পা দিয়ে মাটি খোঁড়াতে থাকে। বুঝতে বাকি নেই, পায়ে অসহ্য ব্যথা হচ্ছে। আফ্রিদে এদিকে এগিয়ে হাতের কবজি থেকে সিলভার কালার ঘড়িটা খুলে ফেলে দিল গাড়ির ভেতর। ন্যান্সিকে টান দিয়ে কোলে তুলে নিল। চল ঘুরে আসি জানকি বাচ্চা। ক্রোধে ফোঁস করে উঠল ন্যান্সি। একদম নাটক করবেন না, নাটকের জন্য আফ্রিদি হোসেন সেরা রে সেরা। এই রাত বিরেতে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে, চমৎকার ব্যাপার স্যাপার। নামান আমাকে, এক্ষুনি নামান বলছি, যত সব। থাইল্যান্ডের একটি চমৎকার মল। থাইল্যান্ডের আকাশমলের ভেতরটা রঙিন জগৎ। নীলতলা জুড়ে গ্রামারাস রেস্টুরেন্ট। কাচের দেয়ালের আড়ালে বসে মানুষজন নানা রকম এক্সক্লুসিভ ফুডে ডুবে যাচ্ছে। লাইটের ঝলকানিতে প্রতিটি টেবিল যেন কোনো সিনেমার প্লেট। গ্লাসের ভেতর থেকে শ্যাম্পেনের বুদবুদ উঠে আসছে। ফুডকোর্ট থেকে ভেসে আসছে হুড সিজলারের গন্ধ। ন্যান্সিকে নিয়ে ভেতরে যাচ্ছে আফরিদ। চকচক করছে ন্যান্সির আঁকিবুট। এত সুন্দর জায়গা, এর আগে তো বাংলাদেশে সব দেখেনি ন্যান্সি। আফরিদ সামনে সামনে হাঁটছে, ন্যান্সি আফরিদের পেছন, তার ঠিক পেছনে ঈশান আর বাকি গার্ডগুলো। সামনে তাকালেই চমকে ওঠে, তবুও আসল উন্মাদনা যেন ওপরে। লিফটে খুলতেই চোখ পড়ে এক বিশাল ইনডোর অ্যাডভেঞ্চার এরিয়া। আকাশ ছোঁয়া উঁচু থেকে ছুটে নেমে আসছে নীল এয়ারবার্ড স্লাইড। ঝাঁপ দিয়ে পড়ছে তরুণ তরুণীরা। চারপাশ হাসির হুল্লোড়, ক্যামেরার ফ্ল্যাশ আর উত্তেজনায় কাঁপা বাতাস। ট্যাম্পলিনের একটা স্প্রিং বক্সে লাফ দিয়ে আকাশ ছুঁয়ে আবার ধপাস করে পড়ছে সবাই। নিচের বিশাল এয়ারব্যাগ তাদের আগলে নিচ্ছে কোমলভাবে। ন্যান্সি চমকালো। কি আশ্চর্য, এভাবে ঝাঁপ দিচ্ছে, নিশ্চয়ই মজা লাগছে। ন্যান্সিরও ভীষণ মন চাচ্ছে দৌড়ে গিয়ে সেটাও এয়ারব্যাগে শুয়ে পড়তে। ওই যে ওপরে একটা ঝাঁপ দিতে মেয়েটা উড়ে গিয়ে ছোট ছোট বলের ভেতর ঢুকে গেল। এ যেন কোনো সায়েন্স ফিকশনের দৃশ্য। মানুষরা যেন মধ্যাকর্ষণকে আগ্রহ করে বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর দর্শকেরা শ্বাসরুদ্ধকর করে তাকিয়ে আছে। কে কত উঁচুতে উঠতে পারে, কে সবচেয়ে সাহসী ঝাঁপ দেয়। ন্যান্সি হিল জুতো জোড়া নিয়ে দৌড়ে সামনে এলো আফ্রিদের। 2 হাত মিলে দাঁড় করিয়ে দিল তাকে। ভ্রু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো আফ্রিদ। ন্যান্সি 32 পাটি দাঁত বের করে বলল, আমি এয়ারব্যাগে শুভ। উজ্জ্বল মুখটা কালো হয়ে এলো আফ্রিদের। বিরক্তিতে বলে, একদম না, এগুলোতে পরে ব্যথা পাবি। জীবনে প্রথম এয়ারব্যাগ দেখেছে, শুনবে না। ন্যান্সি তড়িঘড়ি করে আওড়ালো, না না, ব্যথা পাবো না। শান্ত মেজাজটা বিগড়ে যাচ্ছে আফ্রিদের। দেখ মাতারি, চুপচাপ হাঁট। ন্যান্সি সরল না, নড়ল না, অনড় কণ্ঠে বলল, না না, আমাকে যেতে দিন এক্ষুনি। আফরিদ চুপ, কিচ্ছুটিও বলল না। আচানক ন্যান্সির চোখ পড়ে ঈশানের দিকে। ঈশান কিছু একটা ইশারা করছে। চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলো ন্যান্সি। ঈশান তাকে ফ্লোরে বসে গড়াগড়ি খেতে বলছে। ন্যান্সি তাই করলো। এটা করলেই লোকটা মানবে। ন্যান্সি ঝটপট দৌড়ে গিয়ে 2 পা ছড়িয়ে বসে পড়লো আফ্রিদের সামনে। কন্দনত কণ্ঠে বলে, আমাকে এখানে নিয়ে যান, আমাকে ওখানে নিয়ে যান, আমি এয়ারব্যাগে শুবো, প্লিজ প্লিজ প্লিজ। আফ্রিদ রাগলো। বাচ্চারা মনে হয় এভাবে হাত পা ছাড়িয়ে গড়াগড়ি না খায় না, যেটা ন্যান্সি করেছে। আফ্রিদ সুসালো দৃষ্টিতে তাকালো পিছনে, ঈশানের দিকে তাকিয়ে বলল, তুই তো আগে ন্যাকা ছিলি না বান্দির বাচ্চা। ঈশান তোকে পরে দেখছি সবার বলা। শুকনো ঢোক গেলে ঈশান। যত যাই হোক, ন্যান্সির হাস্যজল মুখখানি দেখতেই ভালো লাগে তারও তো একজন। চাপা দীর্ঘশ্বাস ফেলল ঈশান।
ঠিক আছে, উঠতে দেব। ন্যান্সির বাহু একটানে উঠে দাঁড় করাতেই ন্যান্সি নিজের দিকে ইশারা করলো, জুতো জুতো। আফ্রিদ হাঁটু গেড়ে বসে পায়ের সাদা হাই হিল জুতোটা খুলে দিল। কে বলবে সে মাফিয়া কিং? সে তো এক পাগলাটে স্বামী, উগ্র বদমেজাজি, গালির বক্স। ঈশান গার্ডগুলো অবাক হয়। এই হলো আফ্রিদি হোসেন, যাকে চিনতে ভুল করে পৃথিবীর অর্ধেক মানুষ। এয়ারব্যাগের দিকে এগিয়ে গেল ন্যান্সি। ওপরে রেলিংয়ে দাঁড়িয়ে আছে আফ্রিদ। ন্যান্সি হুট করে শুয়ে পড়ল। ওপর থেকে একজন লোক নিচে ঝাঁপ দেয়। আফ্রিদের বুক কাঁপে, বিড়বিড় করে বলল, শালা বটলার ঘরের বটলা, আমার বউয়ের ওপর পড়িস না, বউ চ্যাপ্টা হয়ে যাবে। ঈশান ফিক করে হেসে উঠল। বস প্লিজ এত টেনশন করবেন না। আফ্রিদ শাসানোর সহিত বলে, যদি কিছু হয় তাহলে তোকে আগে সাইজ করব। আচানক লোকটা এয়ারব্যাগে ঝাঁপ দিতেই শূন্যে ভেসে ওঠে ন্যান্সি। গলা ফাটিয়ে চিৎকার করলো, মানুষ নাকি সাহস নিয়ে এসব করে? ন্যান্সি প্রাণ পাখিটা বুঝি এক্ষুনি বেরিয়ে আসবে। আফ্রিদ জানে পানি নেই, আফ্রিদে জানে পানি নেই। তার হার্টবিট ফাস্ট চলে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসছে। তার জানকি বাচ্চা কি ব্যথা পেল নাকি ভয়? ওরে কেউ ধর, কেউ ধর রে আমার বউটা রে। বটলার বাচ্চা, বউরে আকাশে উড়িয়ে দিলি। বউ দাঁড়া, আমি আসতেছি। বটলার বাচ্চা, গোলামের পুত, তোকে পরে দেখতেছি। বালের মধ্যে বলের মধ্যেখানে পড়ে আনন্দের শেষ নেই ন্যান্সির। হুট করে বেরিয়ে এলো সে। আসতেই তার মাথা বরাবর বসিয়ে দিল আফ্রিদ। কুত্তার বাচ্চা, ভ্যাটকেলের ঘরের ভ্যাটকেল, এখন কিছু হলে কি হতো? আফ্রিদ আজগুবি গালি শুনে হেসে ফেলল ন্যান্সি। পায়ে ব্যথা, আর এই পাটাকে কেটে ফেলে নদীতে ভাসিয়ে দেই। আটকে ওঠে ন্যান্সি। না, কথাটা বলেই সামনের দিকে ছুট লাগালো। দু হাতে আঁকড়ে ধরে কোলে তুলে নিল আফ্রিদ। আবুলের নাতনি, একদম চুপ থাকবি। বেসমেন্টের অন্ধকার কোণে নরখাদক আলিয়াজের অবস্থা আর্তনাতে ভরা। ঘরের কেবলমাত্র ক্লিকারের মতো আলো আর মলিন মুখে পড়ে তার নিঃশ্বাসের সঙ্গে ধীরে ধীরে কাঁপুনি ছড়ায় চারপাশে। দুদিন ধরে সে খাবার থেকে বঞ্চিত। তার চোখ ঝলমল করছে ক্ষুধায়, পিপাসা এবং অশুভ আশঙ্কায় মিলিত অগ্নি। আহ, আমার খাবার চাই। আফ্রিদ দাম মাংস চাই, রক্ত চাই। তার গলা ফেটে যাচ্ছিল। দেয়ালগুলোকে তার রাগ শোনাচ্ছে। প্রতিটি শব্দে কাঁপুনি বয়ে যাচ্ছে দেয়াল বারবার। বেশ মৃত্তিকার নিচ থেকে কেউ মৃত্তিকার চিৎকার শুনছে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে গন্ধ, ধোয়া নয়, রক্তের শুকনো গন্ধ, ক্ষুধার গন্ধ, আতঙ্কের গন্ধ। আলিয়াজের হাতে থাকা 1 কোটি না খাওয়া ইচ্ছা ভয়কে আরো জোরালো করছে। তার দেহ থেকে বেরোচ্ছে এমন হাহাকার, যা অন্ধকারে চিৎকারে ভেঙে ভেঙে দিতে পারে। প্রতিটি নিঃশ্বাসে যেন মৃত্যুর আরো কাছাকাছি আসে। আর চারপাশের দেয়ালগুলো তার ক্রমশ চেহারার ভয় আর হাহাকার জড়িয়ে ধরেছে। আলিয়াস পাগল প্রায়। শেষমেশ উপায়ের অভাবে আলিয়াস নিজের শিকলে বাঁধা হাত দুটো কামড়াতে লাগলো। দাঁতের আঘাতে চামড়াগুলো ছিঁড়ে গেল, লাল রক্ত ঝরতে লাগলো, গা ভিজে গেল। সে নিজেই বিস্মিত বেদনার সঙ্গে মিলিত এক অদ্ভুত আনন্দে মুখ বিকৃত, নিঃশ্বাস ঠেকছিল ভয় আর ক্ষুধার মিলিত আক্রমণে। আহ আফ্রিদ, আমি আলিয়াস, আলিয়াস রে আলিয়াস। আমাকে বন্দি রাখা অত সহজ না। ভুলিস না আমি মানুষ খাই, একদিন তোকেও খাবো রে, খাবই। রক্ত জমে জমে হাতের চারপাশে ছড়িয়ে পড়ছে। অন্ধকারে যেন জীবন্ত কুয়াশার মতো মিশে গেল। আলিয়াজের চোখ ঝলসে উঠল, একই সঙ্গে যন্ত্রণায়, ক্ষুধায় আর রক্ত দেখার আনন্দের আলোয়। হাত পায়ে শিকল, রক্তের বিদঘুটে গন্ধ, সবকিছু মিলে মিশে একাকার হয়ে উঠেছে। রাত তখন 10:30টার কোটায়। রেস্টুরেন্টের টেবিল জুড়ে সাজানো নানা রকমের সুস্বাদু খাবার যেন এক নিঃশব্দ উৎসবের আয়োজন করে বসেছে। সার্ভেন্টরা একের পর এক এই রেস্টুরেন্টের বেস্ট ডিশগুলো এনে রাখছে, যেন কোনো অলিখিত প্রতিযোগিতা চলছে কারো পরিবেশন সবচেয়ে চমকে দিতে পারে। ন্যান্সি হতভম্ব চোখে সবকিছু দেখছে। এত আয়োজন তো কোনো প্রয়োজন ছিল না, তবে কেন ভাবে সাজিয়ে দিচ্ছে সবাই? তার মনের ভেতর প্রশ্নের পর প্রশ্ন খুলে বসেছে। সামনে চেয়ারে বসে আফ্রিদ ফোনের নীল আলোয় ডুবে আছে। তার দৃষ্টি সেই যান্ত্রিক আলো ছাড়া আর কোথাও যায় না। ন্যান্সি বিস্ময় তার এই অবাক হয়ে বসে থাকা। মনে হয় কোনোভাবে চোখে পড়ছে না তার।
ন্যান্সি ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে ঈশানের সন্ধান করলো। ঈশান একটু আগেই বাইরে গিয়েছিল। তাকে দেখতে পেয়ে ন্যান্সি চোখের ইশারায় তড়িঘড়ি কাছে ডাকলো, যেন কোনো গোপন কথা আছে বলার। ন্যান্সি সেই চোর চোখের ডাকাডাকি দেখে ঈশান চমকে উঠল। মাথার ভেতর ঝট করে ভেসে উঠল সেই দিন রাতের খাবার টেবিলের স্মৃতি। বুকের ওপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিয়ে সে এগিয়ে এলো, যেন পুরনো আশঙ্কায় আবার ফিরে আসছে। কি হয়েছে ইলহাম ম্যাম? ন্যান্সি চোখের ইশারা করলো বসার জন্য। ঈশান চুপচাপ বসলো চেয়ার টেনে। ন্যান্সি চাপা স্বরে বলল, এত খাবার কেন অর্ডার করেছে বলুন তো ঈশান ভাই? আমরা তো খাবো মাত্র 3 জন। ঈশানের ওষ্ঠবাঁকি হাসলো। এখানে বেশ ডিশগুলো আনা হয়েছে, আপনার যেটা পছন্দ সেটা নিবেন। ন্যান্সি আর চোখে আফ্রিদকে একপল দেখে বলল, বেশি টাকা হলে এমনই হয়, অহেতুক টাকা নষ্ট। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। এবারে চোখ তুলে তাকালো ন্যান্সির কুচকানো মুখ পানে। চাইলে তুইও টাকা যত ইচ্ছে নষ্ট করতে পারিস, আই ডোন্ট মাইন্ড। ন্যান্সি ভাবলেশীন ভাবে জবাব দিল, তাহলে কোনো একদিন আপনার সব টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেব, দেখে নেবেন। আফ্রিদ মিটিমিটি হাসছে। তার কাছে এগুলো কোনো ব্যাপারই নয় বলেই বুঝাচ্ছে। খাওয়ার পর্ব শুরু হলো। নানা রকম আইটেম রাখা আছে টেবিলে। প্যাড থাই, টমিয়াম গু, সোমতুম গ্রিন কারি, মাসামান কারি, প্যাড ক্রাপাও, খাও প্যাড, ম্যাঙ্গো স্টিকি রাইস, স্প্রিং রোলস, থাই গ্রিল চিকেন আর সুশি। তাছাড়া নানান রকম জুস রয়েছে। আফ্রিদ গিল চিকেন তুলে নিল, সেটাই খাচ্ছে। ন্যান্সি আইঢাই করছে কি দিয়ে শুরু করবে। একসাথে এত কিছু দেখে কেমন অদ্ভুত লাগছে। শেষমেশ স্প্রিং রোলস তুলে নিল, সেটা দিয়ে শুরু করছে। কিছুই ভালো লাগছে না খেতে। একটুখানি গরম ভাত খেলে শান্তি লাগতো। কিছুক্ষণ পর মাটন নিয়ে আসা হলো। আফ্রিদ সেটাই খাওয়া শুরু করেছে। ন্যান্সি আর চোখে দেখলো প্লেটটা। কেমন যেন দেখতে, কিন্তু মনে হচ্ছে সুস্বাদু হবে খেতে। মেয়েটা খুবই চাপা কণ্ঠে শুধোয়। ঈশানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, এগুলো কি খাচ্ছে আপনার বস? ঈশান ন্যান্সির মতোই বলল, মাটন। ন্যান্সি মুচকি হেসে আফ্রিদের উদ্দেশ্যে বলল, আমাকে একটু দিন। আফ্রিদ মুখের ওপর সপাটে বলল, না। চোখে মুখে বিরক্ত ফুটে উঠছে স্পষ্ট। ন্যান্সি রাগান্বিত স্বরে বলল, কেন? আফ্রিদ পাকা হেসে বলল, এগুলো কিসের মাংস জানিস? সন্দিহান দৃষ্টিতে তাকালো ন্যান্সি। আফ্রিদ অদ্ভুত ছুড়ে আওড়ালো, এগুলো মানুষের মাংস। হাতে ধরে রাখা স্প্রিং রোলস ঠাস করে প্লেটের ওপর পড়ল ন্যান্সির। অষ্ট অধরষ্ট ফাঁক হয়ে এলো তার। কি? আফ্রিদ খেতে খেতে হেসে পড়ল। মজা করছিলাম, নে। প্লেটটা ন্যান্সির দিকে এগিয়ে দিল আফ্রিদ। ন্যান্সি আর খেতে ইচ্ছে করছে না, বমি চলে আসবে এক্ষুনি। বলতে না বলতেই বমি চলে আসছে ন্যান্সির। মুখ চেপে দৌড়াতে লাগলো ওয়াশরুমের দিকে। তার পিছু পিছু ছুটলো আফ্রিদ। যতটুকু খেয়েছিল সবটুকু বেরিয়ে এসেছে ন্যান্সির। শরীরটা মাত্রাতিক খারাপ লাগছে তার। হ্যাঁ, ঠিক আছিস তুই? অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো ন্যান্সি। বেয়াদব লোক, তাকে এভাবে ভয় দেখালো আর এখন এসেছে বলতে ঠিক আছিস। ন্যান্সির চাহনি বলে দিচ্ছে, চোখ দিয়ে ভস্ম করে দেবে। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। আয়। নিচু হয়ে আলগোছে ন্যান্সিকে পাজা কোলে তুলে নিল আফ্রিদ। বাড়ি ফেলার পালা এবার। ইতিমধ্যে গার্ডগুলোকে বলেছে চলে যেতে, ওরা আসছে। আফ্রিদ ঈশানকে অব্দি বলেছে চলে যেতে, ওরা অন্য গাড়িতে দিয়ে আসবে। ন্যান্সি আফ্রিদের ভাবসাব কিছুই বুঝে উঠতে পারে না। কখন কি চায় একমাত্র নিজেই জানে। গাড়ি চলছে আপন গতিতে। আফ্রিদ নিজে ড্রাইভ করছে। একপাশে চুপটি করে বসে আছে ন্যান্সি। ভালো লাগছে না তার, মাথাটা ঝিমঝিম করছে। কোন কোনো রকমে কটেজে ফিরতে পারলেই হলো। নিস্তব্ধ রাস্তার আচানক গাড়ি থামলো। আফ্রিদ থামিয়ে দিয়েছে গাড়ি। খানিকটা ভরকালো ন্যান্সি। কি হয়েছে, গাড়ি থামালেন কেন? ন্যান্সির কথায় ঘাড় ফেলালো আফ্রিদ। চোখে মুখে অদ্ভুত হাসি। হাসিটা গা শিরশির করে উঠল ন্যান্সির। শুকনো ঢোক গিলে বলল, কি? আফ্রিদ নিম্নষ্ট কামড়া ধরে। গাড়ির দুদিকে কাজ আলগোছে তুলে নিল। ন্যান্সি ভয়ত কণ্ঠে বলল, এমা, এসব কি করছেন? আফ্রিদ হিসিয়ে বলল, মুডের মায়ের বাপ হয়ে গেছে। ন্যান্সির ভয়ের মাত্রা দ্বিগুণ হলো তার এই কথায়। ন্যান্সি পালাতে পারল না। গাড়ির দরজা যে ইতিমধ্যে লক করে দিয়েছে সে। দেখ, চুপচাপ থাকবি আর তোর ভালো হবে। বেশি নড়াচড়া করবি তো তোর জন্য বিষয়টা খারাপ হবে। আফ্রিদের শীতল হুমকিতে গা শুদ্ধ কেঁপে উঠল ন্যান্সির। আফ্রিদ, আপনি? আফ্রিদ বেসামাল হয়। পরনের স্যুটটা খুলে ব্যাক সিটে ছুঁড়ে ফেলল।
ন্যান্সি আরো কিছু বলতে চাইলো, কিন্তু তার পূর্বেই তার জায়গা হলো গাড়ির দরজার সাথে। একদম চেপে গেছে মেয়েটা। আফরিদ আজ বাঁধন হারা পাগলাটে স্বামী, সে কিনা প্রণয়ের অনুভূতিতে মাতাল হয়েছে। ন্যান্সি থরথর করে কাঁপছে তার স্পর্শে। আফ্রিদের পুরুষ্ট ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে ন্যান্সির গোলাপি সৌন্দর্যের রাঙা অধর দুটো। চুমুতে চুমুতে অস্থির হয় তুলে তাকে। ডান হাত চলে যায় চুলের ভাঁজে, বা হাত কোমর আঁকড়ে নিজের আরো কাছে নিয়ে আসে। গাড়ি কাঁপছে এই মধ্য রাস্তায়। ন্যান্সি ধাক্কা দিল আফ্রিদকে। আফ্রিদ ছড়ল না, মুখ নামায় গলদেশে, সজোরে দন্ত দ্বারা ক্ষতবিক্ষত করে সেখানটায়। আচানক বাধ্য হয়ে একটানে তার সুন্দর ড্রেসটা ছিঁড়তে লাগলো। রাগে কিরমিরিয়ে বলে ওঠে, বালছাল কত কি পড়তে হয়, শালা টাইম ওয়েস্ট। ন্যান্সি হাঁসফাঁস করছে। কি করছেন আফ্রিদ? ছিঁড়ে যাবে তো, ছাড়ুন বলছি। আরে আমার ড্রেস ছিঁড়ে যাবে, ছাড়ুন, নতুন কিনে দেব। আফ্রিদ খুব জোরে টানাটানি করছে। ন্যান্সি আহাম্মক বনে গেল আফ্রিদের কাণ্ড দেখে। না না, আমার প্রয়োজন নেই, প্লিজ সরুন। আফ্রিদ বাড়াবাড়ি হচ্ছে, সরুন বলছি। শেষমেশ ওপরের টপসটা ছিঁড়ে ফেললো একাংশ। আফ্রিদের অবাধ্য হাতগুলো তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতেই কুঁকড়ে যায় মেয়েটা। ঘন ঘন নিঃশ্বাস টানছে মেয়েটা। কানের পিঠে মুখ নিয়ে যায় আফ্রিদ। নিভু নিভু কণ্ঠে বলে, টেক আপ ডিপ ব্রেথ। ন্যান্সি সজোরে লাথি বসায় তার বুকে। সেই পা টানে নিজের কাছে টেনে নিয়ে আসে আফ্রিদ। দাঁতে দাঁত পিষে বলে, ফাক। মুখটা হাওয়া হয়ে আসে ন্যান্সির। সেই সুযোগটা নিল আফ্রিদ। অধর দুটো আবারও আয়ত্তে আনে। খামচে ধরে তার সিল্কি চুলগুলো। পরপর ঠোঁট ছেড়ে মুখ নামায় গলদেশে। ন্যান্সি এবেলায় হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ পেতেই শোধবোধ ফিরে পায় আফ্রিদ। সহসা ছিটকে দূরে সরে এলো। ন্যান্সিকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে ঠোঁট উল্টায় আফ্রিদ। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে মেয়েটা। আফ্রিদের নিজের ওপর রাগ হচ্ছে। কাকে ছুবে, ছোঁয়ার আগে কেঁদে ফেলছে, বাল। ন্যান্সিকে অমন ভাবে কাঁদতে দেখে অসহায় হয়ে পড়ে আফ্রিদ। গাড়ি থেকে নেমে এলো দ্রুত। দুহাত কোমরে রেখে এদিক ওদিক পায়চারি করছে। লম্বা শ্বাস টেনে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। পরপর দুটো সিগারেট শেষ করলো সে। আকাশ মুখ হয়ে ধোঁয়া ছাড়লো। নিজেকে খানিকটা ধাতস্থ করে আবারও গাড়ির ভেতর রুকি দিল। ন্যান্সি নৈশব্দে বসে আছে। আফ্রিদ দুহাত মেলে কাছে ডাকে তাকে, আয়। ন্যান্সি চোখ পাকিয়ে তাকালো। আফ্রিদ শান্ত কণ্ঠে ফের ডাকে, কাছে আয়। ন্যান্সি নড়ল না। আফ্রিদের ওপর বিশ্বাস নেই, একটুও না। রাগে ইতিমতো গর্জে ওঠে, প্রয়োজন নেই। আফ্রিদ ব্যাক সিট থেকে নিজের স্যুটটা নিয়ে এলো। ন্যান্সির দিকে বাড়িয়ে বলল, হাত ঢোকা। ইস, তাকা এদিকে। ন্যান্সির হাত জোড়া জোরপূর্বক ঢুকিয়ে দিল স্যুটের ভেতর। এমনিতেই ড্রেসটা অবস্থা খারাপ করে দিয়েছে আফ্রিদ। স্যুট পরিয়ে দুহাতে ন্যান্সিকে শক্ত করে জড়িয়ে ধরল আফ্রিদ। বুকের ভেতর চেপে ধরে হাসকি টুনে বলে, ভালোবাসি মারাত্মক, সরি চান বাচ্চা। ন্যান্সি ঘামটি মেরে বুকে পড়ে রইল। আফ্রিদি হোসেন অস্থির কণ্ঠে বলতে লাগলো, এমন ভাবে যদি কান্নাকাটি করিস তাহলে আমি তোকে কিভাবে আদর করব বলতো? এমন করে কেউ? ধরতেই পারলাম না, তার আগে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিস। এগুলো করলে কিভাবে কি করব? ন্যান্সি আফ্রিদের থেকে উঠে গেল। অপর গাড়ির লক খুলে বেরিয়ে এলো বাইরে। আফ্রিদ নেমে এলো গাড়ি থেকে। ন্যান্সি চারপাশে তাকিয়ে দেখলো গাছপালা অনেক। নির্জন জায়গা এটা। কি সুন্দর দেখতে লাগছে রাতের আকাশটা। মিটি মিটি করে তারা জ্বলছে চাঁদকে ঘিরে। আমরা হেঁটে যাই। আফ্রিদ কিছুক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, হুম। ন্যান্সি পিছনের গাড়িটা এক পলক উকি দিয়ে বলল, গাড়ি। আফ্রিদ ঘাড় ফিরিয়ে গাড়ির দিকে তাকিয়ে বলল, সময় মতো গাড়ি পৌঁছে যাইবে তার জায়গায়। রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে দুজন। ন্যান্সির সামনের তার আর পিছু পিছু আসছে বডিগার্ড আফ্রিদ হোসেন। মৃদু হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাদের। ন্যান্সি লম্বা নিঃশ্বাস টেনে বলল, রাতের রাস্তা, রাতের আকাশ কি সুন্দর, তাই না? আফ্রিদ মুচকি হেসে বলল, তোর থেকে বেশি নয়। ন্যান্সি চোখ ফিরে ওই মুগ্ধতায় ভরপুর নীলাভ মণিজোড়া নিবদ্ধ করলো। এই নির্জন রাস্তা তোর ভালো লাগছে? ন্যান্সির উপর মাথা দোলায়। ন্যান্সি উপর নিচ মাথা দোলায়। প্রফুল্ল কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে কি জানেন? কি? ন্যান্সি দুহাত মেলে চোখ বুজে নিভু নিভু কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে মন খুলে নাচ করতে। আফ্রিদ কিছুক্ষণ নীরবতা পালন করে, অতঃপর হাত বাড়িয়ে দিল ন্যান্সির দিকে। ঘোর লাগা কণ্ঠে শুধোয়, উইল ইউ ডান্স উইথ মি?
ন্যান্সি অনড় কণ্ঠে বলল, আবার উল্টোপাল্টা কিছু করবেন না তো? এমনিতেই আপনি। আফরিদ গা দুলিয়ে হেসে উঠল। তার হাসিতে কপাল কুঁচকালো। ন্যান্সি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। আফরিদ চোখে ইশারা করে হাতে হাত রাখতে ন্যান্সির কাঁপা কাঁপা হাতটা রাখলো তার হাতের ওপর। ব্যাস এইটুকুই প্রয়োজন ছিল তার জন্য। এই ফাঁকা রাস্তায় আফরিদের সাথে তালে তাল মিলিয়ে নাচে ন্যান্সি।